আজ এমন একটা হাড়ির গল্প বলবো যেটা কোনো মানুষের কাছে গেলেই সে রীতিমতো কোটিপতি হয়ে যায়। কিন্তু হাড়িটা কেউই খুব বেশি দিন নিজের কাছে রাখতে পারে না। তবে এই হাড়ির উদ্ধারের কাজে কেউ না কেউ লেগেই আছে, আর এটা নিয়েই আমাদের আজকের গল্প। কথাগুলো শুনতে অনেক সিরিয়াস মনে হলেও মুভিটা মোটেও সিরিয়াস না। মুভির প্রতিটা সিন দেখে আপনি হাসতে বাধ্য। তো চলুন আর দেরি না করে দেখে আসি শেষমেশ জ্যাকপটটা আসলে কার হাতে যায়। আমাদের আজকের গল্পটা শুরু হয় 1918 সালের দিকে। আমরা একটা গরিব কৃষকের বাড়ি দেখতে পাই। হাঁস মুরগি পালন আর কৃষিকাজ করেই তার জীবন চলে। আর এই গরিব কৃষকের নাম পান্নাই। তো একদিন সে কোনো একটা কাজে মাটি খুঁড়ছিল আর তার গরুর সাথে কথা বলছিল। সে তার গরুকে বলছিল, তুই এত অল্প দুধ দিস কেন? দাঁড়া, তোকে বিক্রি করে এবার একটা ছাগল কিনে আনবো। তো এরপর যখন সে মাটিতে শাবল মারে, ঠিক তখনই একটা কেমন যেন শব্দ হয়। প্রথমে গুরুত্ব না দিলেও পরে যখন আবারও শব্দটা হয়, তখন সে আশপাশের মাটি সরিয়ে দেখে সেখানে একটা হাড়ির মতো কিছু একটা চকচক করছে। তারপর সে ওই হাড়িটা উঠিয়ে নেয় আর সেটাকে পরিষ্কার করতে শুরু করে। ঠিক তখনই একটা বাচ্চা আসে দুধ নেওয়ার জন্য। তখনও সে দুধ দোয়ায়নি। যেহেতু একটা নতুন হাঁড়ি সে পেয়েছে, তাই সে ওই হাঁড়িতেই দুধ দোহায়। তারপর সেই হাঁড়ি থেকে যতটুকু দুধ ওই মেয়েটা নিতে এসেছিল, সেইটুকু দিয়ে বাকি দুধটুকু হাঁড়িতে রেখেই সে আবার কাজে নেমে পড়ে। তো সে খুব মনোযোগ দিয়ে কাজ করছিল। হঠাৎ করে সে দেখে তার পায়ের কাছে দুধ গড়িয়ে আসছে। এরপর সে যখন মাথা উঁচু করে বিষয়টা দেখে, তখন তো তার চক্ষু একদম সানা বড়া হয়ে যায়। সে দেখে হাঁস ধাক্কা দিয়ে হাঁড়িটা ফেলে দিয়েছে, কিন্তু তারপরেও হাঁড়ি থেকে দুধ পড়েই চলেছে। এরপর সে ওই হাঁড়ি থেকে অন্য পাত্রগুলোতে দুধ ঢালে। প্রতিটা পাত্র ভরে যায়, কিন্তু হাঁড়ি থেকে আর দুধ শেষ হয় না। কি একটা ভুতুড়ে কাণ্ড বলেন! সে বুঝতে পারে না আসলে কি হচ্ছে। এরপর যখন সে হাঁড়িটাকে একেবারে উপর করে, তখন দেখে দুধ শেষ হয়ে যাচ্ছে। তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ওই হাঁড়িতে আবারও দুধ ঢালে আর অন্য পাত্রে ঢালতে শুরু করে। যথারীতি সব পাত্র আবারও ভরে যায়, কিন্তু দুধ আর শেষ হয় না। এবার পান্নাই খুব ভালো করে বুঝে যায় এটা কোনো সাধারণ হাঁড়ি নয়, এটা একটা জাদুর হাঁড়ি। এর মধ্যে যাই রাখা হোক না কেন, তা আর শেষ হবে না। তো এই হাঁড়িটা পান্নায়ের ভাগ্য একেবারে বদলে দেয়। দেখতে দেখতে সে অনেক বড়লোক হয়ে যায়। তার এমন পরিবর্তন দেখে মানুষের মধ্যে আর চোরদের মধ্যে আগ্রহ জন্মে যে কি এমন জিনিস সে পেয়েছে, যার কারণে একজন দুধওয়ালা এত বড় লোক হয়ে গেল। তো একদিন দুজন চোর এটা জানার জন্য আর চুরি করার জন্য তার বাড়িতে ঢোকে। ওই দিন পান্নাই বাড়িতে ছিল না। সেই সুযোগে তারা তার ঘরে ঢুকে সিন্দুক খোলে। সিন্দুক খুলে তারা একটা হাঁড়ি দেখতে পায়। দুই চোরের মধ্যে একজন বলে, হাঁড়ি নিয়ে আর কি হবে? তখন আরেকজন বলে, এটা যদি কোনো সাধারণ হাঁড়ি হতো, তাহলে নিশ্চয়ই সিন্দুকের মধ্যে আটকে রাখতো না। এরপর তারা যখন হাঁড়িটা নিয়ে বের হয়ে যাবে, তখন কিছু একটা সঙ্গে ধাক্কা লেগে একটা শব্দ হয়, আর সেই শব্দে প্রহরীরা জেগে ওঠে। তখন প্রহরীরা তাদেরকে তাড়া করে। যার হাতে হাঁড়িটা ছিল তার গায়ে বাড়ি লাগায়, তার হাত থেকে হাঁড়িটা নদীতে পড়ে যায়। চোর ধরা পড়ে ঠিকই, কিন্তু পান্নায়ের সেই জাদুর হাঁড়িটা নদীতে ভেসে যায়। এরপর গল্প চলে যায় 1999 সালে। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে রাহুল। বাবা মা দুজনেই চাকরি করে। একদিন তারা দুজন অফিস থেকে ফিরে দেখে তাদের ছেলে রাহুল একটা গাছ নিয়ে ঘরের মধ্যে বসে আছে। তার বাবা যখন তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি এরকম গাছ নিয়ে বসে আছো কেন? তখন রাহুল বলে, এটা কোনো সাধারণ গাছ নয় বাবা, এই গাছ থেকে 1 সপ্তাহ পর টাকা জন্মাবে। তার বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে একটা গাছ থেকে কোনোভাবেই টাকা জন্মাতে পারে না। তখন রাহুল তাকে বলে, তুমি তাহলে জানোই না বাবা, কিছুদিন পরে দেখতে পাবে যখনই গাছ থেকে টাকা জন্মাবে, তখন তুমি আমার কাছ থেকে প্রতিদিন হাত খরচের টাকা চাইবে। তো তার বাবা তাকে বলে, আচ্ছা ঠিক আছে, গাছটাকে এখন একটা সাইডে রেখে দে। কিন্তু রাহুল তাকে বলে, না না না, বাবা বলেছে গাছটাকে একদম বাড়ির মাঝখানটাতে রাখতে। তো যাই হোক, এরপর আমরা এই গ্রামের রাইস মিলের মালিক রায়াপাকে দেখতে পাই। সে একটা বেঞ্চে বসে বসে সিগারেট খাচ্ছিল। তখন একটা লোক এসে তাকে জিজ্ঞাসা করে, আরে আপনার এই অবস্থা কেন? আপনি এভাবে এখানে বসে আছেন কেন? তখন লোকটা তাকে বলে, কি আর বলবো, এত বড় লোক হয়েও আমার ছেলেমেয়েরা আমাকে পাত্তা দেয় না। ভাবছি তাদেরকে একটা শিক্ষা দেব। তুই একটা কাজ করতো, এলাকায় ছড়িয়ে দে, আমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, দেখি আমার ছেলেমেয়েরা কি করে। লোকটা তখন তাকে বলে, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি পুরো গ্রামে খবর ছড়িয়ে দিচ্ছি। এটা বলে সে জোরে জোরে বলতে থাকে, আরে কে কোথায় আছো? রায়াপা ভাই মারা গেছে।
এই কথা শুনে রায়পা বলে, যা শালা, ওরে বললাম কি আরো করলোটা কি। এদিকে সেখানে এক ডুগডুগি বাবা কিছু একটা করছিল। রায়পা যখন তাকে জিজ্ঞাসা করে যে সে কি করছে, তখন সে বলে, আমি একটা নতুন মন্ত্র শিখেছি, সেটা চায়ের উপরে ট্রাই করছি। তখন রায়পা বলে, এখানে জলজন্ত আমি বসে আছি আর তুই কিনা চায়ের উপরে টেস্ট করছিস, আমার উপরে টেস্ট কর। তখন সেই ডুগডুগি বাবা বলে, কাকু, মন্ত্র যদি কাজ করে তাহলে কিন্তু যা খুশি তাই হয়ে যেতে পারে। রায়পা বলে, আরে তাতে তোর সমস্যা কি, তুই কর। ডুগডুগি বাবা যখন মন্ত্র পড়ে রায়পার উপরে, তখন তো ঘটে যায় অন্য একটা ঘটনা। রায়পা মানুষ থেকে একটা গরুতে পরিণত হয়ে যায়। বোঝেন অবস্থাটা। এদিকে রাহুল গাছের টাকার আশায় তার বাবা মাকে বিরক্ত করে। শুধু তাই নয়, সে খাবার খায় ওই গাছের সামনে বসে, আবার ঘুমায়ও গাছের সামনে। এক কথায় সে সারাক্ষণ গাছ নিয়েই পড়ে থাকে। একদিন সকালে রাহুলের চিৎকার চেঁচামেচিতে রাহুলের বাবার ঘুম ভেঙে যায়। রাহুল আজকে খুব খুশি, কেননা অবশেষে আজকে তার গাছে একটা 100 টাকার নোট পাওয়া গেছে। এটা দেখে ওর মা তো খুব অবাক। তখন রাহুলের বাবা তাকে বলে, আরে আমি এই টাকাটা রেখেছি যেন ওর পাগলামিটা একটু কমে, কিন্তু পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। আমরা দেখতে পাই রাহুল বিরিয়ানি কাকার দোকানে এসে কাকে যেন বলছে, দেখলি তো কিভাবে টাকা আদায় করলাম, কবে থেকে বিরিয়ানি খাওয়ার জন্য টাকা চাচ্ছি, দিচ্ছেই না। এবার বিরক্ত হয়ে ঠিকই দিয়েছে। তখন ওই পাশে থাকা একটা পিচ্চি বলে, আইডিয়াটা কে দিয়েছে বুঝতে হবে তো। যাই হোক, এরপর আমরা মাসা নামের একটা মহিলাকে দেখতে পাই, আর তার পাশেই ছোট মেয়েটার নাম আকসারা। নামটা একটু কষ্ট করে মনে রাখবেন। এই মেয়েটা মাসার ছোট বোন। মাসা তাকে এই হোটেলে নিয়ে এসেছে বিরিয়ানি খাওয়ানোর জন্য, কিন্তু আকসারা তাকে বলে, স্কুলের ফিস বাকি, জুতাটাও ছিঁড়ে গেছে, বিরিয়ানি না খেলে হয় না। তখন তার বোন মাসা তাকে বলে, এত চিন্তা করছিস কেন, আগে খেয়ে নে, তারপরে পরেরটা দেখা যাবে। ঠিক তখনই বাইরে হঠাৎ করে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। একজন লোক হোটেলের ভিতরে এসে বলে, রায়পা মারা যাওয়ার কারণে তার ছেলে এলাকায় ঝামেলা করছে। বিরিয়ানি দোকানদার বাইরের পরিস্থিতি দেখে হোটেলে থাকা সবাইকে চলে যেতে বলে। এরপর গল্প চলে যায় 2019 সালে। ট্রেন থেকে একটা ছেলে নেমে আসে। চিনতে পেরেছেন এই ছেলেটাকে? অবশ্য চেনার কথাও না, অনেক বছর পার হয়ে গেছে তো। এটা সেই ছেলেটা, ওই যে টাকার গাছ লাগিয়েছিল। স্টেশন দিয়ে যাচ্ছিল, তখন স্টেশন মাস্টার তার কাছে টিকিট চায়, কিন্তু রাহুলের কাছে তো কোনো টিকিট নেই। রাহুল স্টেশন মাস্টারকে ঘুষ দিতে চায়, কিন্তু তখন পেছন থেকে কেউ একজন তাকে ডাকে, রাহুল। ঠিক তখনই আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটা এসে বলে, আরে রাহুল, কি করছিস বলতো। এটা বলেই সে স্টেশন মাস্টারের কাছে 2টা টিকিট দেয়। রাহুল মেয়েটাকে চিনতে পারে না, তবে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপর আকসারা তার পকেট থেকে 2000 টাকা নিয়ে নেয় আর বলে, কিসের ধন্যবাদ রে, আমি দূর থেকে তোকে লক্ষ্য করছিলাম, দেখলি তো তোর 5000 টাকার কাজ 2000 টাকায় সেরে দিলাম। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা একটা মেলা দেখতে পাই। সেই মেলায় অনেক রকমের খেলনা আছে। সেই রাস্তা দিয়ে একটা ছোট ছেলে সাইকেলে করে ডিম নিয়ে যাচ্ছিল। হঠাৎ মেলার দিকে লক্ষ্য করতে গিয়ে কিছু একটাতে বেঁধে সে সাইকেল নিয়েই মাটিতে পড়ে যায়। বাচ্চাটা মাটিতে পড়ে কাঁদতে থাকে। একে তো ব্যথা পেয়েছে, অন্যদিকে আবার সব ডিম পড়ে ভেঙে গিয়েছে। ওই রাস্তা দিয়েই আকসারা যাচ্ছিল। সে বাচ্চাটাকে কাঁদতে দেখে বলে, বাবু তুমি কেঁদো না, তুমি তোমার মহাজনকে বুঝিয়ে বলো, তাহলেই তো হচ্ছে। তখন বাচ্চাটা বলে, আমার মহাজন অনেক বেশি কড়া, এর আগে একবার একজন ডিম ভাঙায় তাকে অনেক কঠিন শাস্তি দিয়েছিল। এই কথা শুনে আকসারা তাকে কিছু টাকা দিয়ে বলে, ঠিক আছে, তুমি তাহলে তোমার মহাজনকে ক্ষতিপূরণ দিয়ে দাও। তার দেখা দেখি সেখানে থাকা আরো অনেকেই তাকে টাকা দেয়। বাচ্চাটা টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর আমরা সেই বাচ্চা ছেলেটাকে একটা জায়গায় বসে থাকতে দেখি, আর তার পাশেই বসে আছে সেই মাসা। চিনতে পেরেছেন তো? সময়ের সাথে সাথে সে কিন্তু খুব সুন্দরী হয়ে গেছে। বাচ্চা ছেলেটা বাসার দিকে টাকাটা বাড়িয়ে দেয়। এর মানে বোঝাই যাচ্ছে এই সবকিছু মাসার প্ল্যান। মাসা টাকাগুলো গুনে বলে, আজ এত কম টাকা কেন? বাচ্চা ছেলেটা তার কথার উত্তরে বলে, তুমি আমাকে সন্দেহ করছো? আমাকে সার্চ করে দেখো, আমার কাছে কোনো টাকা নেই। তখন সেখানে আকসারা চলে আসে। সে বলে, কে কত টাকা দিয়েছে সব হিসেব আমার কাছে আছে। এই কথা শুনে বাচ্চা ছেলেটা সব টাকাগুলো বের করে দেয় আর বলে, দিদি এটা কি তোমরা ঠিক করছো? তখন আকসারা বলে, তুই যখন পড়ে গিয়েছিলি তখন কেউ তোকে সাহায্য না করে সবাই ভিডিও করছিল, আর তারপর সেগুলো নিজেদের অপিনিয়ন দিয়ে শেয়ার করছিল। তো তারা মজা নেবে, ভাইরাল হবে, রিল বানাবে, আর খরচ করবে না, তা কি করে হয়? আচ্ছা ভালো কথা, এই আকসারাকে চিনতে পারছেন? ওই যে বিরিয়ানির দোকানে মাসার সাথে একটা পিচ্চি মেয়ে ছিল না, এটা সেই আকসারা।
আর এরা এরকম চিটিং করেই বেড়ায়। এরপর আমরা কানাই নামের একজন ডিরেক্টরকে দেখতে পাই। সে তার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে। তার মেয়ের সমস্যা হলো সে হাসে না। ডক্টর বলে যে এটা একটা রেয়ার কেস, সময়ের সাথে এটা পরিবর্তনও হতে পারে আবার নাও পারে। এদিকে আমরা রাহুলের বাড়িতে দেখতে পাই রাহুলের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। তার বন্ধুও এসেছে। রাহুল তার বন্ধুকে তার গার্লফ্রেন্ড সম্পর্কে একটু উল্টাপাল্টা কথা বলে। ঠিক তখনই তার বন্ধুর গার্লফ্রেন্ড সেখানে চলে আসে আর এই সব কথা শুনে রাগে সেখান থেকে চলে যায়। তখন তার বন্ধু অনেক রেগে যায় আর রাহুলকে বলে, শালা, এত কষ্ট করে মহল্লার শেষ মেয়েটাকে পটালাম আর শালা তুই এটাও নষ্ট করে দিলি। এরপর সে কেকের 12টা বাজিয়ে দিয়ে চলে যায়। রাহুল পরিষ্কার করার জন্য ওয়াশরুমে চলে যায়। ঠিক তখনই রাহুলের গার্লফ্রেন্ড বাসায় আসে। এদিকে তখনই আবার রাহুলের বাড়িতে সেই ডুগডুগি বাবা আসে। এসে বলে, কে আছে এই বাড়িতে? আমাকে একটু সাহায্য করুন, তাহলে আপনার কল্যাণ হবে। মানুষের শব্দে গার্লফ্রেন্ড সেখানে জিনিসপত্রগুলো রেখে পালিয়ে যায়। বেচারা রাহুল কত আশা নিয়েছিল তার গার্লফ্রেন্ডের সাথে একটু ভালো সময় কাটাবে, কেননা তার বাবা মা বাইরে গিয়েছে। কিন্তু এই ডুগডুগি বাবা সে রায়াব্বাকে গরু বানিয়ে দিয়েছিল। কি মনে আছে আপনাদের? রাহুল তার সাথে খারাপ ব্যবহার করে বলে সে রেগে যায় আর তাকে সরি বলতে বলে, না হলে তার অনেক খারাপ হবে এটা বলে হুমকি দেয়। কিন্তু তবুও রাহুল তাকে সরি বলে না, বরং আরো উল্টাপাল্টা কথা বলে। এজন্য ডুগডুগি বাবা তার উপর মন্ত্র পড়ে সেখান থেকে চলে যায়। এরপর রাহুল বাড়ির ভিতর ঢুকে দেখে তার গার্লফ্রেন্ড তার জন্য গিফট রেখে দিয়েছে। এটা দেখে সে যখন বক্সগুলো খোলে তখন সেখানে শার্ট প্যান্ট দেখতে পায়। তো সে প্যান্ট দেখে যখন প্যান্ট পরার চেষ্টা করে তখন পা ঢুকালে সে দেখে তার পা আর প্যান্টের ভিতরে ঢুকছে না। তখনই আমরা লক্ষ্য করি তার ভুঁড়ি গোপাল ভাঁড়ের মতো হয়ে গিয়েছে। সে গেঞ্জি পরার চেষ্টা করে কিন্তু গেঞ্জি আর গায়ে ঢোকে না। তখন সে আয়নার সামনে দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলে সে যা দেখে তাতে তার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। সে দেখে মনে মনে বলতে থাকে, হাই হাই, এ কি অবস্থা, এই আজব প্রাণী আবার এলো কোথা থেকে। সে তার হাত পা মাথার চুল দেখে অবাক হয়ে যায়। তখন সে বুঝতে পারে এইসব সেই ডুগডুগি বাবারই কাজ। সে ওই বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু অনেক খুঁজেও সে আর তাকে কোথাও পায় না। কত হ্যান্ডসাম একটা ছেলের কি একটা অবস্থা ভাবা যায়। যাই হোক, বাড়িতে এসে সে তার বাবার জামা কাপড় পরে নেয়। তার মনে হয় এটা হয়তো তার স্বপ্ন। এই জন্য সে তার ড্রয়িং রুমে শুয়ে পড়ে। পরের দিন সকালে তার বাবা মা এসে তাকে ওভাবে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে, আরে এই লোকটা আবার কে? তারা চোর মনে করে বাইরে থেকে দরজা আটকে দিয়ে পুলিশ ডেকে নিয়ে আসে। পুলিশ এসে তাকে ওঠালে রাহুল তার বাবা মাকে দেখে বলে, বাবা তোমরা এসেছো? রাহুল তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছে সে রাহুল, কিন্তু তাতে আর কোনো লাভ হয় না, কেননা তার বাবা মা তাকে কোনোভাবেই চিনতে পারে না। আরে আর চিনবেই বা কি করে বলেন? এরকম একটা মোটাসোটা লোক তাদের ছেলে রাহুল হতে পারে নাকি? এরপর পুলিশ তাকে ধরে নিয়ে চলে যায়। রাস্তায় সুযোগ বুঝে রাহুল গাড়ি থেকে পালিয়ে যায়। এখানে আমরা মাট্টা নামের একজন মেকানিককে দেখতে পাই। আকসারা আর মাসা যত গাড়ি টাড়ি চুরি করে সেগুলো তারা এখানে জমা করে আর সে সবগুলো সাইজ করে ফেলে। এই মাট্টা আবার মাসাকে খুব পছন্দ করে। মাট্টা যেহেতু তাদের কাজে সাহায্য করে তাই মাসার মন না চাইতেও এই ব্যাপারটা সহ্য করে নেয়। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই আনন্দরাজ নামের একজনকে। সুন্দরাম নামের একটা লোক তার শত্রু। লোকটা আনন্দের পিছে পড়ে আছে। সে তার কিছু লোককে নিয়ে গাড়িতে করে কথাবার্তা বলতে বলতে যাচ্ছে। ঠিক তখনই গাড়ির সামনে একটা মেয়ে হাত উঠায় লিফট নেয়ার জন্য। গাড়ি থামালে দেখা যায় এই মেয়েটা আর কেউ নয়, বরং আকসারা। আকসারা তাকে বলে, স্যার আমরা দরবারে যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় বাস নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদেরকে এখানে নামতে হয়েছে। আমাদেরকে কি একটু লিফট দেওয়া যায়? তখন আনন্দ জিজ্ঞাসা করে, কে আছে তোমার সঙ্গে? আকসারা বলে, মাতা বিল্লু রানী, সে অনেক বড় মাপের সাধু। তখন সেই মাতাজিকে দেখানো হয়। কি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন এই মাতাজি কে হতে পারে? হ্যাঁ, জি ঠিকই ধরেছেন, এটা সেই মাসা। এরপর তারা গাড়িতে উঠে বসে। আনন্দ মাতাজির সম্পর্কে জিজ্ঞাসা করলে মাসা তার সম্পর্কে অনেক অনেক কথা বানিয়ে বলে। সে তাদেরকে এমনভাবে বোঝায় যেন মাতাজি খুব পাওয়ারফুল একজন মানুষ। এখানে বসে বসে সে দূরের যে কারুর কাজ করে দিতে পারে। আকসারা যখন বোঝে এরা পটে গেছে তখন সে তাদেরকে একটা শুনশান জায়গায় গাড়ি থামাতে বলে। তারা যখন নেমে যায় তখন আনন্দ মাতাজির কাছে আসে আর তাকে বলে, সুন্দরাম আমার পিছে লেগে আছে, প্লিজ আপনি এমন কিছু করুন যাতে সে শিক্ষা পেয়ে যায়। তখন মাতা ধ্যান করে বলে, তোর কাজ হয়ে যাবে বেটা, একটু সবুর কর। এরপর সে ঝোলা থেকে কি যেন একটা বের করে তাদেরকে নাকে দিয়ে শুকতে বলে, এটা দিয়েই তোমাদের শত্রুর বিনাশ হবে। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়।
তারা চলে যাওয়ার পরে আনন্দ আর তার লোকেরা সেই শিকড় শুকতে শুরু করে। এর মাঝে বেশ কিছু সময় কেটে যায়। তাদের যখন জ্ঞান ফেরে তখন তারা দেখে তাদের গা থেকে জামা খুলে নেওয়া হয়েছে। আনন্দ খুব ভালোভাবে বুঝে যায় যে এরা আসলে কোনো মাতা টাতা নয়, বরং এরা ভণ্ড। তারা তাদের গাড়িটাও নিয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই তারা তিনজন পাতা টাতা পেঁচিয়ে বাড়ি ফিরে এসেছে। আনন্দের বউ তাদেরকে দেখে বলে, আরে এইসব জঙ্গলি লোকজন কোথা থেকে এলো? কাছে আসলে সে তাদেরকে চিনতে পারে। এদিকে দেখা যায় পরের দিন সকালে মহিলা জেলখানায় একজন মহিলা গার্ড একজন বয়স্ক কয়েদিকে মারধর করছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। গার্ড তাকে ধাক্কা দিলে আকসারা তাকে ধরে। কিন্তু এরা কি করে জেলে আসলো এটা একটু পরে জানতে পারবেন। একজন মায়ের বয়সী মহিলাকে এভাবে মারছে দেখে আকসারার খুব রাগ হয়। সে রাগ কন্ট্রোল করতে না পেরে গার্ডকে মারতে শুরু করে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ হাতাহাতি চলে। তো এরপর যখন আকসারা একটা জায়গায় বসেছিল তখন সেখানে ওই মহিলাটা আসে যাকে গার্ড মেরেছিল। তখন তারা ওই মহিলাটার কাছে জানতে চায় সে এই বয়সে জেলখানায় আসলো কি করে। মহিলাটা তার ব্যাক স্টোরি বলতে শুরু করে। সে বলে, আমি রায়াপার রাইস মিলের পাশে ইডলি বিক্রি করতাম। একদিন আমি নদীর গা ঘেঁষে একটা হাড়ি ভেসে থাকতে দেখি। আমি প্রথমে ভেবেছিলাম ওটা স্বর্ণের হাড়ি। আমি সেটা নিয়ে গিয়ে ওর মধ্যে ইডলি রাখতে শুরু করি। অনেক লোক আমার দোকানে খেত। আমি হাড়ি থেকে ইডলি বের করে তাদেরকে দিতাম। কিন্তু অবাক করার বিষয় হলো আমার ইডলি হাড়ি থেকে শেষ হতো না। একদিন এটা দেখে আমি একটা টাকার নোট হাড়িতে রাখি। ঠিক তখনই দেখি নোটগুলো বাড়তে থাকে। বুঝতে পারি এটা কোনো সাধারণ হাড়ি নয়। সবার নজর পড়বে এই জন্য আমি ওই হাড়িটাকে রায়াপার বাড়িতে যেখানে সার বেঁধে রাখা হয় সেই জায়গাটার মাটির নিচে পুঁতে রাখি। আর সেই হাড়ি থেকে বের হওয়ার টাকা আমার অ্যাকাউন্টে রাখতে গেলে পুলিশ এসে আমাকে ধরে ফেলে, কারণ যতগুলো টাকা আমার কাছে ছিল সেগুলোর সিরিয়াল নাম্বার একই ছিল। এরপর সেই মহিলাটা বলে, আমি আর কতদিনে বা বাঁচবো? এখানে যত মানুষ আছে তাদের মধ্য থেকে তোমাদেরকে আমার সৎ মনে হয়েছে, এই জন্য আমি তোমাদেরকে এই কথাগুলো বললাম। তোমরা ওই হাড়ি দিয়ে মানুষের সাহায্য করতে পারবে। এই কথা শুনে মাসারা চাঁদ হাতে পেয়েছে। তারা তো মনে মনে এমন কিছুই খুঁজছিল। এরপর মহিলাটা তাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা কিভাবে এখানে এলে? তখন আকসারা বলে, তারা এক পুলিশের মাথায় আঘাত করার জন্য তাদেরকে এখানে ধরে আনা হয়েছে। তো যাই হোক, এরপর আমরা সেই রাহুলকে দেখতে পাই যে কিনা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে 2 দিন পর আকসারা থানা থেকে বের হয়ে ডাক্তার সেজে রায়াপার বাড়িতে চলে যায়। তারা সেখানে গিয়ে নিজেদেরকে পশু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেয়। বাড়িতে থাকা একজন এসে বলে, এই তুফানের গায়ে হাত দেওয়ার সাধ্য কারো নেই। তাকে এখন পর্যন্ত কেউ পানি খাওয়াতে পারেনি। দেখেন আপনারা চেষ্টা করে কিছু করতে পারেন কিনা। আসলে এই ষাঁড়ের নাম তুফান। আকসারারা যখন তুফানের দিকে তাকায় তারা বেশ ভয় পেয়ে যায়, কেননা তুফান দেখতে আসলেই একটু হিংস্র টাইপের। তখন তারা ওই লোকটাকে বলে, আমাদের একটা শাবল লাগবে, তার পায়ের নিচের মাটি টেস্ট করতে হবে। তারা যখনই শাবল নিয়ে সামনের দিকে এগোয় তখনই পেছন দিক থেকে আনন্দের গাড়ি আসে, কারণ সে রায়াপার ছেলে। মাসারা যখন পেছনে তাকায় তখন দেখে, আরে এ তো সেই পাবলিক যাকে তারা বোকা বানিয়েছিল। পেছন থেকে দেখে আনন্দের একটু সন্দেহ হয়। সে তাদেরকে পেছনে ঘুরতে বললে তারা দুজন বুদ্ধি করে তাদের মুখ বাঁকিয়ে নেয়। আর তারপর তারা বলে, আমরা তুফানের চিকিৎসা করতে এসেছি। এই কথা শুনে আনন্দ বলে, আগে তো তোমাকে চিকিৎসা করা দরকার দেখছি। এরা বেশিক্ষণ এখানে থাকলে ধরা পড়ে যেতে পারে। এটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে। ঠিক তখনই একটা লোক তাদেরকে দেখে বলে, আরে বিল্লু রানী মাতা, ভালো আছেন তো? মাসা ভুলে ভুলে তার সাথে ভালো করে কথা বলে ফেলে। তখনই লোকটা দৌড়ে এসে আনন্দকে বলে, স্যার এরা তো সেই লোক যারা আমাদেরকে জঙ্গলে বোকা বানিয়েছিল। এটা শোনা মাত্রই তাদেরকে ধরার জন্য দরজা বন্ধ করে দেয়া হয়। তারপর শুরু হয়ে যায় তাদের সাথে আনন্দের লোকদের ঢিসুম ঢাসুম। তারা দুজনে বেশ ভালো ফাইটিং করতে পারে, জাস্ট লুকিং লাইক ওয়াও। এরপর তারা তাদেরকে মেরে আবার তাদের গাড়ি নিয়েই পালিয়ে যায়। এরপর তারা গাড়িটা নিয়ে গিয়ে মাঠটাকে দেয়। আকসারা তাকে বলে, জানো মাসারা, একটা জিনিস খুব পছন্দ হয়েছে, কিন্তু কেউ তাকে সেটা এনে দিচ্ছে না। কালকে তার জন্মদিন, তুমি যদি তাকে সেটা এনে দিতে পারো তাহলে বুঝতেই পারছো কি হতে পারে। তখন মাঠটা তাকে বলে, কি এমন জিনিস আমাকে বলো, আমি এনে দেব। মাসা বলে, রায়পারদের বাড়িতে একটা ষাঁড় আছে, ওটা মাসার লাগবে, ওটা নাকি তার খুবই পছন্দ। মাঠটা বলে, এটা কোনো ব্যাপারই না, কাজ হয়ে যাবে। এরপর রাতে মাঠটা তার মিশনে নেমে পড়ে। তুফানকে একটা অজ্ঞান করার ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। আর এদিকে মাসা আর আকসারা তার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে একটা জমকালো ট্রাক এসে থামে। মাঠটা গাড়ি থেকে নেমে মাসাকে উইশ করে। এরপর তারা দেখতে পায় যে সেটা ঠিক মতো এনেছে কিনা।
তারা দরজা খুলে দেখে মাঠটা গরুকে তো এনেছে, সেই সাথে আনন্দকেও তুলে এনেছে। তখন তারা জিজ্ঞাসা করে, আরে সাথে এ কেন? তখন সে বলে, কেন গরুর যত্ন করার জন্য লোক লাগবে না? তো যাই হোক, তারপর তারা বেশ খুশি হয়, যাক কাজ তো হয়েছে। এরপর তারা রায়পার বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে আনন্দের বউ ওই জায়গাতে লোকজন নিয়ে অনশনে বসে, তার স্বামীকে ফেরত চায়, তা না হলে সে এখান থেকে উঠবে না। কিছুক্ষণ পরে সেখানে একজন লোক এসে বলে, আরে সরে যাও, তুফান এসেছে। ঠিক তখনই দেখা যায় তুফান আনন্দকে কাঁধে নিয়ে চলে এসেছে। এরপর মাঝে আরো একটা দিন কেটে যায়। আকসারা আর মাসা ভাবছে ওই হাড়িটা বের করতে গেলে তাদেরকে কি করতে হবে। ঠিক তখনই আকসারার মাথায় একটা আইডিয়া আসে, সে আনন্দকে ফোন করে। তাদের কণ্ঠ শুনে আনন্দ তাদেরকে চিনে ফেলে। তখন আকসারা তাকে বলে, তুই তো সামনে ভোটে দাঁড়াচ্ছিস তাই না? তোকে বসানোর মেডিসিন আমার কাছে আছে। সেদিন জঙ্গলের মাঝখানে তোদের যে অবস্থা করেছিলাম সেগুলোর বেশ কিছু ছবি আমাদের কাছে, মানে তোদের জন্মদিনের পোশাক পরা ছবি। এগুলো যদি বাইরের মানুষজন দেখে তাহলে তো নেতা হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। যদি ছবিগুলো নিতে চাস তাহলে টাকা নিয়ে অমুক জায়গায় চলে আয়। এই কথা বলেই সে ফোনটা কেটে দেয়। আর তো কোনো উপায় নেই, তাই আনন্দ টাকা পয়সা নিয়ে বেরিয়ে পড়ে। সে দেখে তার যদুমধুর জামা কাপড় নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আনন্দ তাদেরকে জিজ্ঞাসা করে, কি বে তোদের হাতে এগুলো কি? তখন তারা বলে, আবারও যদি সেদিনের মতো জামা কাপড় খুলে নেয় তাই আগে থেকে রেডি হয়ে থাকছি। তো যাই হোক, এরপর তাদেরকে সঙ্গে করে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়ে। ঠিক তখনই পুলিশের ড্রেস পরে রায়পার বাড়িতে চলে আসে আমাদের মাসা আর আকসারা। তাদেরকে দেখে তো কাজের লোকেরা হা করে তাকিয়ে আছে। তারা লাথি মেরে দরজা খুলে ভিতরে ঢোকে, কিন্তু কিছুক্ষণ পরে মাসা সামনে কিছু একটা দেখে চুপ হয়ে যায়। তখন আমরা নতুন আরেকটা ক্যারেক্টার দেখতে পাই, অ্যানি ইন্সপেক্টর মানসী, আনন্দের বড় বোন। সে তাদেরকে দেখে জিজ্ঞাসা করে, তোমরা কোন থানার? তখন মাসা পরিস্থিতি সামলানোর জন্য বলে, আসলে ম্যাম, স্যার আমাদের সংস্থায় টাকা ডোনেট করে, তাই সেই টাকা নিতে এসেছি। বেচারির মাথায় সমস্যা, তার বাবা পুলিশ ছিল, তাই সে নিজেকে পুলিশ মনে করে। এরপর তারা কোনো রকমে সেখান থেকে কেটে পড়ে। এদিকে এরা আকসারার দেওয়া ঠিকানা অনুযায়ী সেখানে গিয়ে দেখতে পায় বড় একটা গাড়ি নিয়ে মাঠটা দাঁড়িয়ে আছে। একজন লোক নেমে এসে জিজ্ঞাসা করে, কাকু এখানে কি কোনো মন্দির আছে? মাঠটা বলে, ওদিকে আছে, কিন্তু গাড়ি নিয়ে তো যেতে পারবে না, হেঁটে যেতে হবে। এই কথা শুনে তারা সবাই গাড়িটা রেখে পায়ে হেঁটে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা বুঝতে পারে তাদেরকে আবারও বোকা বানানো হয়েছে। তারা যেখানে এসে থামে সেখানে লেখা দেখতে পায়, তোরা এখানে তাহলে গাড়ির কাছে কে আছে? এই লেখা পড়ে তারা বুঝতে পারে এই গাড়িটাও গেল। তো এর 2 দিন পর ভাইসাব নামের এক লোক আনন্দকে ফোন করে বলে, কি মিয়া, তোমার এত খারাপ অবস্থা হয়ে গেল যে গাড়িটা বেচে দিলে? তখন আনন্দ তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার গাড়ি কোথায় দেখেছো? তার কাছ থেকে বিস্তারিত শুনে আনন্দ সেই জায়গায় চলে যায়। সেখানে গিয়ে সে দেখে মাড্ডা গাড়ির উপরে বসে পিৎজা খাচ্ছে, তাও আবার চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে। তাকে দেখে তো আনন্দের মাথা একদম গরম হয়ে যায়। এরা যখনই গাড়ি থেকে বের হয় তখনই দেখা যায় মাড্ডা ইশারা করার সাথে সাথেই লোহার কি যেন একটা গাড়ির উপরে গিয়ে পড়ে। আনন্দের গাড়িটা তার চোখের সামনে একেবারে চ্যাপ্টা হয়ে যায়। গাড়ির নাম্বার প্লেটটা উঠতে উঠতে তার সামনে এসে পড়ে। তখন রাগে আনন্দ তার মুখে একটা ঘুষি দেয়। মাঠটাকে জিজ্ঞাসা করে, কার কাছ থেকে তুই এই গাড়ির খোঁজ পেলি? মার খেয়ে মাঠটা জ্ঞান হারানোর আগে মাসার নাম নিয়ে নেয়। নেও ঠেলা। এরপরে আমরা দেখতে পাই আনন্দ সেই ভাই সাহেবের সহযোগিতায় মাসা আর আকসারাকে ধরে নিয়ে এসেছে। আমরা তাদেরকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। আনন্দ তার লোকদেরকে বলে পানির ছিটা দিয়ে তাদের জ্ঞান ফেরাতে। তখন একটা লোক এসে খুব আস্তে আস্তে তাদের মুখে পানির ছিটা দেয়। তখন আনন্দ বলে, তোকে আমি জ্ঞান ফেরাতে বলেছি, সবজিতে পানি দিতে বলিনি। এরপর তাদের মুখে পানি ঢেলে দেয় আর তাদের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলে আকসারা তার চাল চালে। সে আনন্দকে কনফিউজ করে দেয়। সে বলে, তোর সব আকাম কুকামের সব রেকর্ড আমার কাছে আছে। আনন্দ তো তখন কনফিউজড হয়ে যায়, আমি আর কি করেছি, আর এরাই বা জানলো কি করে? তখন মাসা বলে, এত এত তারিখ তোর বিয়ের দিন কি করেছিলি মনে করে দেখ। এরপর সে তার বিয়ের ভিডিও দেখার জন্য চলে যায়। এরপর আনন্দ বাড়ি চলে এসে বিয়ের ভিডিও দেখতে শুরু করে। তারা দেখছিল হঠাৎ করে একটা জায়গায় আসলে সবাই সেটাকে থামাতে বলে। সবাই বলা বলি করে, এখানে কি হলো রে? তখন আনন্দ মনে মনে বলে, শালা এত ফাস্ট ফাস্ট চালালাম তারপরেও এদের চোখে পড়ে গেল।
ভিডিও স্লো করলে তারা দেখতে পায় আনন্দ কোন একটা মহিলার গায়ে চিমটি কাটছে। মুখটা দেখালে তাদের মধ্যে কেউ একজন বলে, ভাই এটা তো আমার বউ। তখন আনন্দ বলে, আরে এখন তো তোর বিয়ে হয়নি। এদিকে আকসারাদের পাহারা দিতে থাকা ভাইসাবকে আকসারা বোকা বানায়। সে মরার আগে 2 মিনিট দোয়া করতে চায়। প্রথমে ভাইসাব রাজি হয় না, কিন্তু তারপরে আকসারা চাপা টাপা মেরে তাদেরকে রাজি করিয়ে ফেলে। এরপরে আকসারার হাত খুলে দেওয়া হয়। সে দোয়া তো করে, ঠিক সাথে সাথে দাওয়াও দেয়। শুরু হয়ে যায় তুমুল মারামারি। এদিকে আনন্দরা পুরো ভিডিও দেখে, কিন্তু কোথাও কিছু খুঁজে পায় না। আনন্দ বুঝতে পারে তাদেরকে আবারও বোকা বানানো হয়েছে। সে তাড়াতাড়ি গোডাউনে চলে আসে। সেখানে এসে সে দেখতে পায় ভাইসাবদেরকে বেঁধে রেখেছে। তারপর তারা মাসাদেরকে খুঁজতে বের হয়ে যায়। তারা চলে গেলে দেখা যায় মাসারা তখনও সেখানেই আছে। মাসারা আকসারাকে জিজ্ঞাসা করে, এবার আমরা কি করব? ঠিক তখনই আমাদেরকে একদিন আগের সিন দেখানো হয়। রাহুল তার একমাত্র বন্ধু জাগানের কাছে যায়। সে তাকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে সেই রাহুল, কিন্তু রাহুল তাকে চিনতে পারে না। তখন সে তাকে বিরানির হোটেলে যেতে বলে। রাহুল বিরানির হোটেলে গেলে কিছুক্ষণ পর সেখানে জাগান আসে। এখানে আসার পর রাহুল জাগানকে সেই ডুগডুগি বাবার কথা বলে, কিন্তু জাগান তাকে কোনোভাবেই চিনতে পারে না। তাই জাগান সেখান থেকে চলে যায়। ঠিক এই হোটেলেই ছিল মাসা আর আকসারা। তারা একটা নতুন প্ল্যান করতে শুরু করে। রাহুল একটা শ্মশান ঘাটে যায়। সে শুনেছে এখানে একটা বাবা আছে, কিন্তু সে যখন যায় তখন সেখানে সে ছিল না। রাহুল লক্ষ্য করে সেখানে 2টা মেয়ে বসে আছে। সে তাদের কাছে যায়। তাকে দেখে মাসারা ভয় পাওয়ার অভিনয় করে। তখন রাহুল বলে, আরে আরে আমি মানুষ, আমার চেহারাও আগে তোমাদের মতো সুন্দর ছিল। এক ডুগডুগি বাবার অভিশাপে আজ আমার এই অবস্থা। এরপর রাহুল আকসারাকে বলে, আচ্ছা আপনাকে আমার কেমন যেন চেনা চেনা লাগছে। তখন মাসা বলে, ওকে কি করে চিনবে? ওকে তো 2 দিন আগে ডুগডুগি বাবা পরিবর্তন করে দিয়েছে। রাহুল বলে, আচ্ছা আপনি তো সেই মেয়ে যে স্টেশনে আমার কাছ থেকে 2000 টাকা নিয়েছিলেন। তখন মাসা বলে, আরে না না না, এ হতেই পারে না। এই দেখো আমার ছবি, আমি আগে এমন ছিলাম দেখতে। 2 দিন আগে সেই ডুগডুগি বাবা আমার কাছে খাবার চেয়েছিল, কিন্তু আমি খাবার না দেওয়াতে আমাকে এমন বানিয়ে দিয়েছে। এখন আমার বয়ফ্রেন্ডও আমাকে চিনতে পারছে না, আর আমাকে আন্টি বলে ডাকছে। আর এই যে মেয়েটাকে দেখছো, এ তো আমার পোষা ডগি, একেও এমন বানিয়ে দিয়েছে। তখন আকসারা মাসারার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, শেষ পর্যন্ত আমাকে কুকুর বানিয়ে দিল। এরপর সেখানে সেই বাবা আসে, কিন্তু তারা সেই বাবার কাছে গিয়ে দেখে ইনি সেই বাবা নয়। তখন রাহুল হতাশ হয়ে সুইসাইড করার উদ্দেশ্যে ছুটে যায়। আকসারা তাকে বাধা দেয়। আকসারা তাকে বোঝানোর চেষ্টা করে যে আত্মহত্যা করা উচিত নয়। তখন রাহুল তাকে বলে, আর একটা কুকুর যদি এত সুন্দর চেহারা নিয়ে বেঁচে থাকতে পারে, আর আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে কিভাবে এত কুৎসিত চেহারা নিয়ে বাঁচবে? এই কথা বলে রাহুল শ্মশানের গার্ডের রুমে গিয়ে দরজাটা আটকে দেয়। মাসারা তাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু সে আর খোলে না। তারা জানালা দিয়ে দেখে রাহুল গলায় দড়ি দেওয়ার জন্য একেবারেই প্রস্তুত। যখনই সে গলায় দড়ি দেয় তখনই তার ভারে পুরো বাড়িটা ভেঙে পড়ে। এরপর মাসারা রাহুলকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসে। সেখানে তাকে প্রচুর খাবার খেতে দেয়। তারপর তারা তাকে বলে, তোর চেহারা পরিবর্তন করা সম্ভব, আর মাইকেল জ্যাকসনের চেহারাও তো তোর মতো খারাপ ছিল। পরে কি হয়েছিল দেখিসনি? এই কথা শুনে রাহুলের বেশ ভালো লাগে। এরপর আকসারা বলে, এই জন্য তোকে আমেরিকায় যেতে হবে। এজন্য বেশি না, মাত্র 50 লাখের মতো লাগবে। এই কথা শুনে রাহুল বলে, 50 লাখ? এই টাকা থাকলে তো আমি কবেই নায়কের মতো হয়ে যেতাম। এত টাকা আমি কোথায় পাবো? ব্যাংক ডাকাতি করবো নাকি? তখন তারা বলে, আরে না না, এসব কিছুই করতে হবে না। রায়পার বাড়িতে যেই ষাঁড়টা আছে, ওই ষাঁড়ের পায়ের কাছে একটা হাঁড়ি পুঁতে রাখা আছে। ওই হাঁড়িটা আমাদেরকে এনে দিতে হবে। এরপর যা করার এমনি এমনি হয়ে যাবে। আর এই কাজ করার জন্য ওই বাড়িতে তোর কাজ নিতে হবে। তো সেই প্ল্যান অনুযায়ী রাহুল পরের দিন সেই বাড়িতে চলে আসে। সে বিভিন্নভাবে আনন্দের কাছে কাজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু আনন্দ তাকে কোনোভাবেই কাজ দিতে রাজি হয় না। তাই সে কোনো উপায় না দেখে বের হয়ে আসে। ঠিক তখনই তুফান খেপে যায়, মানে সেই ষাঁড়টা। তখন আনন্দ বলে, যে তুফানকে শান্ত করতে পারবে তাকে আমি পুরস্কার দেব। এদিকে আকসারা তখনও রাহুলের সাথে ফোনে কানেক্টেড ছিল। আনন্দের এই কথা শুনে সে রাহুলকে মোটিভেট করার চেষ্টা করে। সে রাহুলকে বলে, আরে রাহুল, তুই তো বাহুবলীর যে কোনো অংশে কম না, আমি জানি তুই এই কাজটা করতে পারবি। এই কথা শুনে রাহুল তো পুরো জোশ একটা ভাব নিয়ে পেছনে ফেরে। একটা ভাব নিয়ে তুফানকে অর্ডার করে, ফিরে যা। তার চিৎকার শুনে তুফানও ভয় পেয়ে যায়। তার এই চিৎকার শুনে তুফান শান্ত হয়ে যায়, আর রাহুল তার জবটা পেয়ে যায়। তো রাতে রাহুল তার কাজে লেগে পড়ে। সবাই ঘুমিয়ে পড়লে সে ওই জায়গাটা খুঁড়তে শুরু করে। তখন মাসারা তার কাছে আসে। তারা দেখে রাহুল অনেকক্ষণ ধরেও মাটি খোঁড়ার পর সেখান থেকে তেমন কিছুই পায় না। তখন আকসারার নজর হাড়িটার দিকে পড়ে।
মানে হাড়িটা আসলে মাটির নিচে ছিল না, সেটা ছিল মাটির উপরে। এই পাত্রটাতে তুফান এতদিন পানি খেত। তো যাই হোক, আকসারা রাহুলকে ওই হাড়িটা দেখিয়ে বলে, এটাই সেই হাড়ি, তুমি তাড়াতাড়ি এই হাড়িটা আমাদের দিকে ছুঁড়ে মারো। তখন রাহুল হাড়িটা হাতে নিয়ে দেখে সেটা কোনো স্বর্ণের হাড়ি নয়, বরং সেটা একটা পিতলের হাড়ি। এটা দেখে রাহুল আকসারাকে বলে, এটা তো একটা পিতলের হাড়ি, এটা বিক্রি করলে আমরা তেমন কিছুই পাবো না, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আরেকটু খুঁজে দেখি। তখনই সেখানে আনন্দ বের হয়ে আসে আর আকসারা, মাসা ও রাহুলের উপর গুলি চালাতে শুরু করে। এই জন্য ওই তিনজন নিজের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে রাহুল সেই ডিরেক্টরের বাড়িতে পৌঁছে যায়, যাকে আমরা গল্পের শুরুতেই দেখতে পেয়েছিলাম। রাহুল পানির পিপাসায় অনেক ক্লান্ত ছিল, তাই সে ওই বাড়ির ভিতরে ঢুকে অ্যাকোরিয়াম থেকেই পানি খেতে শুরু করে। এদিকে অ্যাকোরিয়ামের ভিতরে তো মাছ ছিল, সেই মাছগুলো রাহুলের পেটে চলে যায়। তখন সেখানে ডিরেক্টর আর তার মেয়ে চলে আসে আর রাহুলকে জিজ্ঞাসা করে, কে আপনি আর কেন আমার ঘরে এসেছেন? তখন রাহুল ডান্স করতে করতে তাদেরকে বলে, স্যার, আমি রাস্তা ভুলে এখানে চলে এসেছি, আমি খুব পিপাসায় ছিলাম, তাই পানি দেখতে পেয়ে খেয়ে ফেলেছি, কিন্তু এখন সব মাছ আমার পেটের ভেতরে ঢুকে পড়েছে। এদিকে রাহুলের এমন অদ্ভুত ডান্স দেখে ডিরেক্টরের মেয়ে জীবনে প্রথমবারের মতো হাসতে থাকে। এটা দেখে ডিরেক্টর খুব অবাক হয়ে যায় আর রাহুলকে বলে, আমি একজন ডিরেক্টর, তুমি কি আমার মুভিতে কাজ করবে? অন্যদিকে আনন্দ একজন স্বর্ণকারকে ডাকে আর এটা স্বর্ণের কিনা সেটা টেস্ট করে, কিন্তু টেস্ট করার পরেও সে একই রেজাল্ট আসে, মানে হাড়িটা স্বর্ণের নয় বরং এটা পিতলের। সেখানে মাসা আর আকসারা মাঠটা তাকে নিয়ে হাজির হয়। তখন ভুলবশত আনন্দের বন্দুকটা ওই হাড়ির মধ্যে পড়ে যায়। তখন আকসারা ওই বন্দুক দিয়ে আনন্দের উপর 2টা গুলি চালায়। এরপর আনন্দ তার লোকেদের বলে, আর ভয় পাওয়ার কিছু নেই, ওই বন্দুকে 2টাই গুলি ছিল। তখন আকসারা ওই হাড়ি থেকে একটার পর একটা বন্দুক বের করে গুলি করতে থাকে আর এইভাবেই তারা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে আনন্দ তার লোক নিয়ে তাদের পিছু করতে শুরু করে। এরপর তাদের মধ্যে একটা তুমুল মারামারি শুরু হয়ে যায়। মারামারি করতে করতে তারা একটা ব্রিজের উপর চলে আসে। মারামারি করতে করতে তাদের হাত থেকে হাড়িটা পানিতে পড়ে যায়, সেই সাথে মাসা আর আকসারাও পানিতে ঝাঁপ দেয়। কোনো মতে আকসারা আর মাসা নদীর কিনারায় পৌঁছে যায় ঠিকই, কিন্তু হাড়িটা তাদের হাত থেকে পানিতে ভেসে যায়। এরপর আকসারা আর মাসার সিদ্ধান্ত নেয় তারা আজকের পর থেকে আর এমন ধরনের কোনো রিস্কের কাজ করবে না। তারা বলে, জীবনে অনেক মানুষ ঠকিয়েছি, আর কোনো মানুষকে ঠকাবো না, এখন থেকে যেই টাকা উপার্জন করব তা দিয়েই মানুষকে সাহায্য করার চেষ্টা করব। এসব কথা বলতে বলতে যখন আকসারা তার পা উঠায় তখন সে দেখে তার সেই পায়ে হাড়িটা বেঁধে আছে। এটা দেখে তো তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। এক কথায় বলতে গেলে তারা যেন জ্যাকপট পেয়ে গেছে। সেই হাড়িটাকে কাজে লাগিয়ে তারা গরিব দুঃখী মানুষদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে শুরু করে দেয়। অন্যদিকে রাহুল সিনেমায় কমেডিয়ান হিসেবে বেশ পরিচিতি লাভ করে ফেলেছে। এবার আমরা চলুন একটু গল্পের শুরু থেকে ঘুরে আসি। মনে আছে, এক ডুগডুগি বাবা মন্ত্র দিয়ে রায়াপাকে একটা ষাঁড় বানিয়ে দিয়েছিল। এই ষাঁড়টাই কিন্তু আনন্দের বাড়িতে থাকা সেই পাগলা তুফান। রায়াপা এখন অবধি সেই ষাঁড় হয়ে জীবন কাটাচ্ছে। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটা? আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিনে গল্পের সাথেই থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।